আসসালামু আলাইকুম দর্শক, গুড ইভিনিং। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৃণা, আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন আয়ন বিজনেসে। সুপ্রিয় দর্শক, আমরা আয়ন বিজনেসে কথা বলি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি যারা মেধা, তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতার মাধ্যমে হয়ে উঠেছেন সফল ব্যবসায়ী, হয়ে উঠেছেন আমাদের সকলের জন্য অনুকরণীয়। এরই ধারাবাহিকতায় আমরা আজকে স্টুডিওতে যাদের পেয়েছি, আমাদের খুবই প্রিয় মানুষ। আমাদের সাথে আছেন অ্যাকাউন্টেন্ট মাহবুব মোর্শেদ, ওনার ডিরেক্টর মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। আমাদের সাথে আছেন মুস্তাফিজুর রহমান, ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। স্পেশাল একটা থ্যাঙ্কস মাহবুব ভাইকে কেন দিচ্ছি, কারণ হচ্ছে ভাইয়া অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলেন। আমরা আয়ন টেলিভিশন যতবার আপনাকে স্মরণ করেছি, ডেকেছি, আপনি সবসময় ভালোবাসার মাধ্যমে সেই উত্তরটা দিয়েছেন আমাদেরকে। আমাদের অনুরোধ আপনি সবসময় রেখেছেন। ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আইএন টিভি সকল ভিউদেরকে সালাম ও শুভেচ্ছা। অবশ্য আপনি একটা কথা বলছেন যে আমি অসুস্থ। ইয়াস, আমার কিছুদিন ফ্লুতে ভুগলাম, তারপরে ফ্লু জেব নিয়েছি, সাইড এফেক্টে ভুগছি। আর আপনি একটা কথা বলছেন যে আপনি আসেন, কোনো অসুবিধা হবে না, আমি নিজে ডাক্তার। আমি আই ফিল কমফোর্টেবল নাও দ্যাট ইউ আর উইথ আস অ্যাজ এ হোস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। মুস্তাফিজ ভাই, আপনাকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ সোমবার একটি কর্মব্যস্ত দিন, কাজ শেষে আপনি এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ধন্যবাদ নাফা। আর এটা একটা অনলাইন যে প্ল্যাটফর্ম, এটা আসলে আমাদের আমি মনে করি যে আমাদের আসলে এই ধরনের অনুষ্ঠানে সাড়া দেওয়াটা কর্তব্য। অবশ্যই ভাইয়া, কারণ আমরা বাঙালি কমিউনিটিতে আমরা আপনাদেরকে দেখছি, আপনারা কাজ করছেন, কমিউনিটিকে সার্ভ করছেন। আপনারা অ্যাকাউন্টেন্ট, আপনি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, সব পরিচয় ছাপিয়ে বেঙ্গলি কমিউনিটির জন্য আপনাদের যে অবদান, আমি সেক্ষেত্রে আমাদের অবিচ্ছেদ্য অংশ। এবং আপনাদের দেখে আমি অনুষ্ঠানের শুরুতেই কিন্তু বলেছি, আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। মাহবুব মোর্শেদ ভাই, অনেক পেশা আছে আমাদের এই সময়টাতে, তাই না? তো অনেকে চাকরি করছেন এবং বিভিন্ন রকম চাকরি ক্ষেত্র, সেক্টর আছে। নিশ্চিন্তে পরের দিন 9টা 5টা অফিস করব, মাস শেষে স্যালারি পাবো, তাই তো? একটা অনেক শান্তির বিষয় কিন্তু আছে। কিন্তু আমরা অ্যাজ উই আর মুসলিম, আমাদের রিলিজিয়াস ভিউতেও কিন্তু বলছে ব্যবসাকে কিন্তু অনেক ইম্পর্টেন্স দিচ্ছে, তাই না? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু বিজনেস ছিলেন। তো সব কিছু ছাপিয়ে একজন অ্যাকাউন্টেন্ট হয়েছেন, নিজের একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, গ্র্যাজুয়ালি হয়ে উঠেছেন মাহবুব মোর্শেদ। কিভাবে হয়ে উঠেছেন আমাদের যদি একটু বলেন। আসলে এক কথায় যদি বলি, আসলে অ্যাকাউন্টেন্ট আমি আসলে বাই অ্যাক্সিডেন্ট। কথাটা একটু অবাক লাগে যে সবার জীবনে একটা লক্ষ্য থাকে, একটা ইচ্ছা থাকে, একটা উদ্দেশ্য থাকে যে আমি একদিন অ্যাকাউন্টেন্ট হব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। আমি আসলে কখনোই ছোটকাল থেকে কখনোই ভাবি নাই যে আমি অ্যাকাউন্টেন্ট হব। কি হতে চেয়েছিলেন মাহবুব ভাই? আসলে আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, আর কি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। ইভেন আমি ডাক্তারি চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু ডাক্তারি পড়ি নাই। আমি সিলেট মেডিকেলে ভর্তি হওয়ার পরেও আমি কিন্তু পড়তে চাইনি। আপনার সাথে তাহলে আমার একটু ক্ষুদ্র মিল আছে। আমিও প্রথমে সিলেট মেডিকেলে চান্স পেয়েছিলাম, 2 সপ্তাহ ক্লাস করে ময়মনসিংহ মেডিকেলে মাইগ্রেটেড, তাই নাকি? ওসমানী মেডিকেলে। ময়মনসিংহ এর সাথে আবার আমার রিলেটেড, আমি ময়মনসিংহে বড় হয়েছি আর কি। সুতরাং কিন্তু আমি সেভাবেই আর কি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি বুয়েটে চান্স পাই নাই বলে আমি ভাবলাম যে তাহলে আমি অন্য কোথাও পড়বো না। বুয়েটে যখন চান্স পাই না, আমি এখানে পড়বই না। আমি তখন গভর্নমেন্ট স্কলারশিপ খুঁজতেছিলাম, আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে আসি। 1982-তে আমি চলে আসি বুলগেরিয়াতে, কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আমি তখন পড়াশোনা করি। সেখানে অবশ্যই কঠিন ছিল, বয়স তখন 19 বছর, একটা ছেলে। ইভেন ইংল্যান্ডে আসলে একটা বাঙালি পরিবেশ পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো বাঙালি পরিবেশ ছিল না। একদম একটা বিদেশে, বুলগেরিয়ার মতো দেশে, সেখানে তাদের ভাষায় পড়াশোনা করা, তাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়েছে আমাদের। এবং কষ্ট করে আমরা
আসলে ওখানে পড়াশোনা করি। মাত্র সম্পূর্ণ বুলগেরিয়াতে মাত্র 120 জন স্টুডেন্ট ছিল সেখানে। বিদেশি স্টুডেন্ট? না, বাংলাদেশি। বাংলাদেশি স্টুডেন্ট, আচ্ছা। 120 জন মাত্র। আর আমি যে শহরে পড়াশোনা করি সেখানে মাত্র আমরা 3 জন ছিলাম বাঙালি। সুতরাং সে পরিবেশটাও পাইনি সেরকম, কিন্তু আমরা কষ্ট করেই পড়াশোনা করেছি। করার পরে এখানে পরে ফাইনালি যখন 1987-এ ইংল্যান্ডে আসলাম, আসার পরে আসলে আমি তখন স্বাভাবিকভাবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আমি এখানে ফার্দার এডুকেশন চেষ্টা করলাম, কিন্তু তখন কমিউনিস্ট কান্ট্রিকে যে কোয়ালিফিকেশনটা রিকগনাইজ করতো না। এই কারণে আমি আসার পরে এখানে সেভাবে কোনো অপরচুনিটি আমার আসে নাই। জবের যখন অ্যাপ্লাই করতাম, প্রথমে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করছি, কোনো জব নাই, কারণ তারা বলে রিকগনাইজ করি না তোমাদের কোয়ালিফিকেশন কমিউনিস্ট কান্ট্রির। ইভেন যে কম্পিউটার অপারেটর হিসাবে জবের জন্য অ্যাপ্লাই করাতে বলে যে তুমি একজন গ্র্যাজুয়েট হিসাবে কেন তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপ্লাই করবে, তো আমরা নেব না। তো এরকম একটা পরিস্থিতিতে তখন আমি ভাবলাম যেখানে যদি পড়াশোনা করতে পারি ফার্দার এডুকেশনে, ইম্পেরিয়াল কলেজে গেলাম। সেখানে যাওয়ার পরে তারা বলল যে না, তোমার যেহেতু আমরা রিকগনাইজই করি না বুলগেরিয়ান কোয়ালিফিকেশন, তোমাকে একটাও সুযোগ তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে তুমি প্রথম থেকে বিগিনিং থেকে তুমি গ্র্যাজুয়েশনটা শুরু করো। সেইভাবে আমি চিন্তা করলাম যে সেটা আমার পক্ষে সম্ভব না, এত পয়সা নাই। পরে আমি এক রেস্টুরেন্টে কাজ করলাম 1 বছর, কিছু পয়সা সেভ করার পরে ভাবলাম যে এখন আমি যদি পড়াশোনা করি তাহলে হয়তো এই পয়সা দিয়ে করতে পারবো। এবং সেই রেস্টুরেন্টের অ্যাকাউন্টেন্টের কাছে গেলাম আমি P45 কালেক্ট করতে। আচ্ছা। সেই অ্যাকাউন্টেন্ট তখন আমাকে বলল যে আপনি রেস্টুরেন্টে কি করেন? তখন আমি বললাম যে আমি রেস্টুরেন্টে কাজটা ছেড়ে দিয়েছি, যে আমি পড়াশোনা করবো। আপনি তাহলে কি অ্যাকাউন্টিংয়ের কেরিয়ার করার চিন্তা করতেছেন? মাহবুব ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমার মনে হয় যে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বা এশিয়ান কান্ট্রি বা যেখান থেকে ইংল্যান্ডে আসুক না কেন, সবার ক্যারিয়ার কিন্তু ওই কেটারিংয়েই শুরু হয়। আসলে ব্যাকবোনও বলি আমরা, আমাদের ব্যাকবোন। এবং সেখান থেকে আসলে গ্রেটফুল আমি পরে এই প্রোগ্রামে হয়তো পরের প্রসঙ্গে আসবো যে কেমন আমি গ্রেটফুল ছিলাম, যে তাদের কাছে কত কৃতজ্ঞ। তাদের সাপোর্টটা না পাইলে হয়তো আমি আজকে অ্যাকাউন্টেন্ট বলেন বা অনেকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার, এরাও কিন্তু ভালো, আমরা মনে হয় ভাইয়া জীবনটাকে উপলব্ধি করা শিখি সেই সময়টাতে। সেটাই আর কি। আর এখনকার তুলনা তখনকার কঠিন অবস্থা ছিল। এখন কিন্তু যেমন তখন কিন্তু স্টুডেন্টরা কাজ করার কোনো রাইট ছিল না, নট ইভেন সিঙ্গেল আওয়ার। তাই? হ্যাঁ, আমি টকিং অ্যাবাউট 1980s। তখন কিন্তু ফরেন স্টুডেন্টদের কোনো কাজ করার রাইট ছিল না। এরপর তারা 20 আওয়ার্স অ্যালাউ করলো, এগুলো কিন্তু পরের ঘটনা, কিন্তু তখন রাইট ছিল না আমাদের। এই কারণে আমাদের খুব কঠিন ছিল আমাদের জন্য পয়সা উপার্জন করে পড়াশোনা করা। যাক, সেই অ্যাকাউন্টেন্ট আমাকে তখন অফার করলো যে আপনি কি অ্যাকাউন্টেন্সি প্রফেশন কনসিডার করেন কিনা। আমি পরের দিন এসে তাকে বললাম যে ঠিক আছে, আমি কেরিয়ার যখন গড়তেই হয় তাহলে ওনার এখানে কাজ করে, উনি তখন ক্লায়েন্টের কাছে আমাকে বুক কিপার হিসাবে কাজে যেতে বললো, এবং সেখান থেকে অল্প পয়সা উপার্জন করে ইভিনিংয়ে আমি ক্লাস করতে শুরু করলাম। এবং এখানে এসে তারপর আপনি অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করেছেন? জি, এইভাবেই আমি ধীরে ধীরে আপনি অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেন। আপনার কথা শুনবো ভাই। আমি একটু মোস্তাফিজ ভাইয়ের কাছে একটু যাই। সবার জীবনে একটা সংগ্রাম থাকে, সংগ্রামের গল্প থাকে। আপনার জীবনে কি এরকম কোনো সংগ্রাম ছিল কি? আমি বলবো বিজনেস করার জন্য আপনার অবশ্যই আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আপনার যদি কমফোর্ট জোনে থাকেন তাহলে কিন্তু বিজনেস করাটা, যে কমফোর্ট জোনের কথা আমি একটু আগে বলছিলাম, 9 to 5 এবং এন্ড অফ মান্থ স্যালারি। জি, আমি অতটা ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করি না, বাট যে জিনিসটা আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, আমি এই দেশে এসে মাস্টার্স করছি। তারপর যখন আপনার মাস্টার্স ফাইন্যান্সে আমি মাস্টার্স করছি, যখন কমপ্লিট করার পর বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলাম, অনেক জায়গা থেকে কল আসতে, কিন্তু ভিসার লিমিটেশনের কারণে দেখা যেত যে আপনি দিতে পারছেন না, বিকজ ইউ ক্যান ট্রাভেল। জি, অন্য জায়গায় যারা তোমাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, বিকজ দের ইজ রেস্ট্রিকশনস অন ইমিগ্রেশন স্ট্যাটাস। অনেক জবের ক্ষেত্রে দেখা যেত টার্ন ডাউন হতো। তো পরবর্তীতে আমি স্টপ করে দিয়ে I was looking for something that I'm going to do my own career, must be related to the finance things. এবং আমি পছন্দ করতাম বা আমার চাইতাম যে আমার একটা কাজ করবো যেখানে যেটা আমার ডেইলি মানুষের সাথে কমিউনিকেশন হয়। সেখান থেকে যে নট জব, I would do something which gonna be involved to communicate with the people.
তারপর থেকে আপনার এই প্রফেশনে আসা। দেশেও কি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন কিংবা কাজ করেছেন? আমি সেরকম কোনো কাজ করার এক্সপেরিয়েন্স সুযোগ ছিল? পাই না বাংলাদেশে। আমি অনার্স শেষ করে চলে আসছি এখানে। তো এখানে আপনার মাস্টার্স করার পরপরই কিছুদিন সময় নিয়েছি ট্রেনিং প্লাস আপনার অন্য ফার্মে কাজ করার জন্য। তারপর যখন দেখলাম যে না, ইটস মাই টাইম টু সেট আপ মাই ওন ওয়ান বিজনেস। আমি আপনার গল্পটা শুনবো। বেনেকোর ওনার কিভাবে হলেন আপনি? আমি একটু মাহবুব ভাইয়ের কাছে ফেরত যাই। মাহবুব ভাই, অ্যাকাউন্টেন্সি পড়াশোনা শুরু করলেন, তারপরে কিভাবে ধীরে ধীরে হাউ ইউ বিকাম দ্য ওনার অ্যান্ড ডিরেক্টর অফ মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস? রাইট, অবশ্যই আমি ওই 10 বছর যে ওই অ্যাকাউন্টেন্ট যে মিস্টার জোহা, উনি পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন। ওনার কাছে 10 বছর থাকার পরে আমার অভিজ্ঞতা এবং যখন পড়াশোনা হলো, তারপরে আমি ভাবলাম যে নিজে থেকে কিছু যদি করতে পারি। কারণ ইয়েস 9 to 5 জব অবশ্যই করেছিলাম, তখন আমি ইভিনিংয়ে ক্লাস করেছি, কিন্তু ভাবলাম যে একটু নিজে থেকে যদি করি তাহলে হয়তো আমি যেভাবে চাই সেভাবে হয়তো অনেক কিছু করতে পারবো। এই ফ্লেক্সিবিলিটিটা আমার আসবে যদি আমি নিজে একটা প্র্যাকটিস করি। যেমন উনি বললো যে উনি আসলে কমফোর্ট জোনটা আসলে একটা ডিফিকাল্ট ওয়ার্ড হইতে পারে। আসলে কমফোর্ট জোনটা কি আসলে আমি মনে করি মানুষের কাছে এই সংজ্ঞাটা হয়তো আসলে এটা হয়তো যখন আপনি ভাবতেছেন যে ওই জোন থেকে আপনি বেরিয়ে আসবেন, তখন ভাববেন যে না, ওটাই বোধহয় কমফোর্ট জোন ছিল। আসলে নদীর ওপার কয় সারিয়া নিঃশ্বাসের মতো অবস্থা। কারণ আমি মনে করি যে আসলে যখন সেলফ এমপ্লয়েড হবেন বা নিজের একটা বিজনেস থাকবে, তখন কিন্তু দায়িত্ব অনেক। কারণ যেমন একটা দেশের প্রধান হওয়া আর একজন মিনিস্টার মধ্যে অনেক পার্থক্য, তাই না? সব দায়িত্ব কিন্তু প্রধানের উপরে থাকে। তেমনি একটা অর্গানাইজেশন যখন আপনি ওনার ডাইরেক্টর হবেন, রেসপন্সিবিলিটি আপনার চলে আসে। যদি আপনার এমপ্লয়ি বা আপনার কলিগও যদি কোনো মিস্টেক করে, রেসপন্সিবিলিটি কিন্তু আপনার নিতে হবে। সো এই দায়িত্বটা সবসময় থাকে। একজন এমপ্লয়ি কিন্তু আপনাকে সকালবেলা রিং করে বলতে পারে যে আমার তো আজকে শরীর খারাপ বা আমার এই কারণে আমি আসতে পারবো না, কিন্তু আমি জানি আমার সেখানে যেতেই হবে আর কি। সেই রকম একটা এই রেসপন্সিবিলিটিটা কিন্তু অটোমেটিক আমাদের আসে। আপনার কাছে কি মনে হয় কোন গুণটা থাকতেই হবে যদি আমি একটা বিজনেস ওনার হতে চাই? মানে এত বড় একটা দায়িত্ব যখন আমি নিব, আপনার কাছে মনে হয় কি কি সেই অ্যাডজেক্টিভগুলো বেশি দরকার? আমি মনে করি রেসপন্সিবিলিটি তিনটাই। কারণ আপনার রেসপন্সিবিলিটি কিন্তু শুধুমাত্র যে আপনার স্টাফ ম্যানেজমেন্ট না, আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, তারপরে আপনার বিজনেস ম্যানেজমেন্ট, সব কিছু কিন্তু স্কিলগুলো আপনার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। কিন্তু আপনি যখন এমপ্লয়ি হবেন, হয়তো আপনার ওই আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্টে হয়তো আপনার মুখ্য জিনিস হবে। তখন আর স্টাফ ম্যানেজমেন্ট আসবে না। ফিরবো, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলুন, আপনি কথা বলুন আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার শফিকুল আলম কুরাইশ বালি থেকে। ভালো আছেন? আপনার অতিথিদেরকে আমি প্রশ্ন রাখতাম চাই যে আমরা বাংলাদেশে, আমি যখন পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতাম, তখন বাংলাদেশে শুনেছিলাম আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহুরুল ইসলাম, তখন তিনি সৌদি আরবও একটা ফ্রডও তাই ধরা পড়ে গেছিলাম। তাইনের আট কাটার অনুমতি আছে? ধন্যবাদ দর্শক, নেটওয়ার্কের সমস্যার জন্য লাইনটি কেটে গেছে। জি মাহবুব ভাই, সেটা বলতেছিলাম যে আসলে রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকবে। কারণ আপনার চারিদিকেই আপনার বিজনেসের কথা খেয়াল রাখতে হবে, আপনার স্টাফদের কথা খেয়াল রাখতে হবে, আপনার ক্লায়েন্টের কথা খেয়াল রাখতে হবে। সুতরাং রেসপন্সিবিলিটি অনেক বেশি হয় আমি মনে করি আর কি, বিং এ সেলফ এমপ্লয়েড অর ওনার অফ এ বিজনেস, আমি এটা মনে করি। আর এর মানে না যে আপনি এমপ্লয়ি হবেন, আপনি ইচ্ছা মতো কাজ করবেন, গা ঢেলে দিয়ে আপনি গা ছাড়া দিয়ে আপনি কাজ করবেন, সব দায়িত্ব থাকবে। তবে আমি মনে করি যে ইয়েস, অ্যাজ এ বিজনেসম্যান অফকোর্স ট্রান্সপারেন্সি কামস ফার্স্ট, আই থিঙ্ক। অবশ্যই। মুস্তাফিজ ভাই, আপনার কাছে কি মনে হয়, আপনি কি সেই দায়িত্ববান মনে করেন নিজেকে, এবং সেজন্যই কি মনে করেন যে আজকে আপনি বেনেকোর মতো একটি কোম্পানির ওনার ডিরেক্টর হতে পেরেছেন? জি, একটা বিজনেস রান করতে হলে তো আপনার এই জিনিসগুলো অবশ্যই আপনার ফলো করতে হবে, মেনটেন করতে হবে। যদি আপনার পিপল স্কিল না থাকে, সেক্ষেত্রে তো আপনার সাকসেসফুল আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। আপনার হয়তো ওয়ান ম্যান বিজনেস হিসেবে চালাতে পারবেন যদি আপনার পিপল পাওয়ার বা স্কিলটা না থাকে। তো
সাকসেসফুলের ক্ষেত্রে অথবা আমি বলবো যে বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা জরুরি সেটা আমি মনে করি যে কনসিস্টেন্সি থাকাটা। আর বিজনেসে ফেলিওর থাকবে, আমরা বেনাকা আমরা একমাত্র বিজনেস না, আমি আই হ্যাভ ট্রাইড আ লট, ফেইলড আ লট, দেন সাকসেসফুলি আই কন্টিনিউড ওয়ান। আপনি যদি অ্যালন মাস্কেরটা দেখেন, তার কিন্তু প্রচুর ফেল আছে, যেহেতু এইগুলো পত্রিকাতে আসে না বা আমরা হয়তো নিজে দেখি না, কিন্তু তার কয়েকটা বড় বড় প্রজেক্ট আমরা জানি। বাট এটা ছাড়া যে তার এখন অনেক প্রজেক্ট যেগুলো ফেল হয়েছে। অবশ্যই। হ্যাঁ, সো এইটা আমাদের ভয় পেলে চলবে না যে না আমি পাই না শেষ। ইউ হ্যাভ টু stick on it and continue consistency. কত বছর ধরে কাজ করছেন এই ফাইনান্সিয়াল সেক্টরে? আমি এটা আমার 11তম বছর চলতেছে, 11th ইয়ার আলহামদুলিল্লাহ। এবং প্রথমে যদি মেইন স্ট্রিমের সাথে কাজ করছি বা আমার ক্লায়েন্ট বেস ছিল আপনার মিক্সড, পরবর্তীতে কমিউনিটিতেই বেশি আমি ধাবিত হয়েছি। আমি বলবো লাস্ট কয়েক বছর ধরে ফুললি ফোকাসড অর মেইনলি ওয়ার্কিং উইথ কমিউনিটি পিপল। বাংলাদেশি আমার এখন বড় একটা আপনার ক্লায়েন্ট বলেন বা যাদের সাথে কাজ করতে পারতেছে আর কি। আই ফিল প্রাউড দিস ওয়ান এন্ড আই থিংক উই নিড মোর পিপল ইন দ্য ফাইন্যান্স সেক্টর। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই, সেই যে শুরু করেছিলেন, আপনি বললেন যে একজন অ্যাকাউন্টেন্টের সাথে দেখা হয়েছিল তো আপনার, তারপর যে আপনি ইন্সপায়ার্ড হলেন, পড়াশোনা করলেন, এখন এই পর্যায়ে এসেছেন। কত বছর হয়েছে ভাইয়া? আমি আমার নিজে প্র্যাকটিস শুরু করি 2001-এ, এই নভেম্বর মাসে শুরু করেছিলাম। এক্স্যাক্টলি 23 ইয়ার্স নাও। বাহ, আমরা লাকি, নভেম্বর মাসে মাহবুব ভাইকে আমরা পেয়েছি। সেটা আর কি, অবশ্যই এটা একটা কঠিন সময় পার হয়েছে। আর 10 বছর যদি অ্যাড করি তাহলে আমি বলতে পারি যে এই প্রফেশনে আমি 33 ইয়ার্স ধরে আছি। 10 বছর ওনার সাথে ছিলাম, জোহা সাহেবের সাথে, তারপর আমি 23 ইয়ার্স আমি নিজে প্র্যাকটিস। লং জার্নি, অনেক ভাবলে অবাক লাগে। 33 বছর মানে একটা লম্বা সময়। আমার জীবনের অর্ধেকের বেশি সময়টা কিন্তু আমার এই প্রফেশনেই রয়ে গেল আর কি। আমি একটু আপনাদের কিছু মেমোরেবল কিছু ঘটনা আমি শুনবো, তার আগে আমি একটু যতটুকু আমি জানি তার আগে আমি বলে নিই, আমি এই বিষয়ে খুবই অজ্ঞ একজন মানুষ। আমি যতটুকু বুঝেছি, একজন অ্যাকাউন্টেন্ট কী কাজ করেন আর একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কনসালটেন্ট কী কাজ করেন আমি যতটুকু জানি। আপনাদের দুজনের কিছু কমন বিষয় আছে, যেমন আপনারা ক্লায়েন্টের যে একটা ফাইন্যান্সিয়াল গোল সেটাতে আপনারা হেল্প করেন, তারপর ধরে নিলেন রিস্ক ম্যানেজমেন্ট, সে বিশ্লেষণেও হয়তো আপনারা দক্ষ, প্লাস গ্রাহকের যে যে অর্থ সুরক্ষিত যেন থাকে, সেটা আপনাদের দুজনের কিন্তু এইমটা কিন্তু আপনাদের সেমই থাকে। তারপরও অবশ্যই পার্থক্য আছে, পার্থক্যটা একটু শুনতে চাই। আরও সহজ করে যদি বলি মাহবুব ভাই, ঠিক কী সমস্যা হলে আমি আপনার কাছে যাব? ওকে, আমি সবার আগে বলি আপনাকে, যে সহজ কথা বলতে হয়, একজন অ্যাকাউন্টেন্ট আসলে চিনির বলদ। হিসাব করব আমরা, কিন্তু আসলে আমরা দেখতে চাই আমাদের যে ক্লায়েন্টরা এরা সাকসেসফুল হয়, তারা পয়সা উপার্জন করে, ধনী হয়, এটাই কিন্তু একটা লক্ষ্য থাকে। সুতরাং আসলে আমরা নিজেরা কতটুকু ধনী হলাম সেটা কোনো ব্যাপার না, আমরা মানুষকে ধনী করতে পারি এটাও কিন্তু একটা ব্যাপার। এই কারণেই আমি বললাম চিনির বলদ যদি বলি আমরা নিজেদেরকে অত ভুল বলা হবে না আর কি, এই আর কি। সুতরাং আপনার কোশ্চেনটা এভাবে আমি বলতে চাই যে এভাবে আমাদের পরিচিত। এখন একজন বিজনেসম্যান একজন অ্যাকাউন্টেন্টের কাছে কেন যাবে আর কি, মনে করেন যে একদম সে কখনোই বিজনেস করে নাই, অ্যাবসলিউটলি মানে একজন বিগিনার এন্টারপ্রেনার, সে প্রথমবারের মতো একজন বিজনেস অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছে। আমার কাছে আসলে যে প্রথম কিছু ইন্টারভিউয়ের মতোই আমি নেই, সেটা হচ্ছে যে আসলেই অ্যাসেস করি আসলে তার কি বিজনেস করার মতো তার এক্সপিরিয়েন্স আছে কিনা। নলেজটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় বিজনেসম্যানদের জন্য, যতটুকু না তার এক্সপিরিয়েন্সটা। মনে করেন একজন রেস্টুরেন্ট খুলবে, কথা বলতে আমাদের কমিউনিটি ব্যাকবোন নিয়ে কথা বলতেছে, একজন রেস্টুরেন্ট খুলবে বা একজন টেকওয়ে খুলবে। আমরা সবার আগে জানতে চাই যে আসলে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, রেস্টুরেন্টে কখনো কাজ করছেন কিনা, বা ম্যানেজমেন্টে ছিলেন কিনা, বা এমপ্লয়ি ছিলেন কিনা, বা কোন সময় ওনারশিপে ছিলেন কিনা। এটাই কারণেই জানতে চাই। এটা ইজ নাথিং টু ডু উইথ অ্যাকাউন্টেন্সি। যে it's more likely someone to be successful if he has got the experience. So এই কারণে আমরা এটা প্রথম আমার কোশ্চেন থাকে। তারপর ঠিক আছে, যদি জানতে চাই, যদি এরপর যদি বলেন না আমার কোনো অভিজ্ঞতা নাই, আপনি আমাকে হেল্প করতে হবে, তখন আমরা কিছুটা অবশ্যই আমরা জানি কোন
স্টেজ থেকে তাকে অ্যাডভাইস দিতে হবে, আচ্ছা। সেই স্টেজ থেকে। যেমন একজন এক্সপিরিয়েন্সকে আমার তখন অনেক কিছু বলতে হবে না, অনেক কিছু তার সে জানে অলরেডি বিজনেস কীভাবে রান করতে হয়, তখন ওকে অ্যাডভাইস দিতে হবে না। এরপরে আসেন যেটা আমরা জানতে চাই যে ঠিক আছে আপনি এখন কী ধরনের বিজনেস করতে চান, আপনি সোল ট্রেডার, পার্টনারশিপ না লিমিটেড কোম্পানি করতে চান, সেটা আমরা জানতে চাই। কারণ সেগুলো প্রোজ অ্যান্ড কনগুলো আমরা এক্সপ্লেন করি। এবং অনেক সময় আমার এরকম ঘটনাও আছে যে একটা লিমিটেড কোম্পানিকে সে জানে না আসলে লিমিটেড কোম্পানিটা কী। আজকাল অনেকে হয়তো বিজনেসম্যানরা অনেক কিছু এখন জানে, কিন্তু আমি বলতেছি আজ থেকে 30 বছর আগে অনেকেই হয়তো জানতো না যে লিমিটেড কোম্পানিটা কি। বিজনেস করবো, একটা রেস্টুরেন্ট খুলবো, বিজনেস করতে থাকবো, স্টাফ নিব, মাল কিনবো, বিক্রি করবো, এটাই। কিন্তু এখানে কীভাবে আমরা লিমিটেড কোম্পানি করতে হবে বা কেন এটা করলে সুবিধা হবে সেই এক্সপ্লেন করতে হয় আর কি। অনেক সময় এটা লিমিটেড কোম্পানি একটা এন্টিটির মতো, একটা জাহাজের মতো। জাহাজটা হচ্ছে আপনার এন্টিটি আর আপনি হচ্ছে সেই জাহাজের নাবিক, আপনি চালাচ্ছেন গাড়িটা। এইভাবে অনেক সময় এক্সপ্লেন করে আমরা তখন বুঝাই যে এইভাবে যাবেন কিনা। তারপরে আসলো আপনি ঠিক আছে বিজনেস করবেন, আপনি লোকেশনটা কারেক্ট কিনা সেটাও আমরা জানতে চাই। তারপরে ফাইনালি জানতে চাই যে আপনি কী ধরনের বিজনেস, কেমন টার্নওভার আশা করতেছেন, কি সেল হবে, কেমন এক্সপেন্সগুলো কী হবে। তখন আমরা একটা ড্রাফট, এটা আমার সফটওয়্যার একটা, আমি নিজে থেকে সফটওয়্যারটা তৈরি করছি এবং সেখানে আপনারা যেহেতু রেকর্ড কিপিং করেন তো সেক্ষেত্রে এখন তো ডেটাবেজের ইম্পর্টেন্স তো অনেক বেশি, অনেক ভাস্ট আপনাদেরকে সেগুলো রাখতে হয়। সেগুলো অবশ্যই সেগুলো খুবই মেনটেন করে। আমি প্রথম দিন থেকে এটা কিন্তু মেনটেন করে আসতেছি। আমি বলতে পারি যে 23 বছর আগেই আমি কিন্তু ক্লায়েন্টের আইডি এবং সব কিছু কিন্তু প্রপারলি মেনটেন করতাম। পরে এটা আইনি হয়ে গেছে যেগুলো মেনটেন করতেই হবে। যার পরে যেটা হচ্ছে এরপরে বিজনেস প্ল্যানটা আমরা করি, ড্রাফট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বিজনেস প্ল্যানটা করি। তারপরে সে নিজে থেকেই বুঝতে পারে যে এটা সে করতে পারবে কিনা। সুতরাং এমন কিছু না যে আমি তাকে বলি যে না শুরু করে দেন, আমার পকেটে পয়সা আসবে, আপনার বিজনেস শুরু করে দেন, আমি লাভ হচ্ছে, আমি তো পয়সা আমার ফি পাবো। আসলে না, আমি এটাই হয়তো ডিফারেন্স আমার। তার মানে একজন যদি বিজনেস শুরু করতে চায়, সে শুরু থেকে যদি একজন অ্যাকাউন্টেন্টকে পাশে পায়, তার বিজনেস শুরু করাটাও কিন্তু খুব সহজ হয়। অ্যাবসলিউটলি। আমরা এটাই মনে করেন যে আসলে অ্যাকাউন্টেন্টকে ভাবতে হবে তার একজন অ্যাসিস্ট্যান্ট, তার প্রয়োজনে তাকে সাহায্য করবে। এটাই যখন সে ভাবতে পাবে তখনই সে অ্যাকাউন্টেন্টের সাহায্যটা, দুজনের ভিশনটাই সেম হতে হবে। আচ্ছা মোস্তাফিজ ভাই, আমি যতটুকু জানি আপনি কাজ করেন মর্টগেজ, ইন্স্যুরেন্স এবং স্পেশালি যদি আমাদের এই কমিউনিটির কথা যদি বলি, ইসলামিক মর্টগেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মর্টগেজের ক্ষেত্রে আপনি কিভাবে সাহায্য করতে পারেন আমাদেরকে? আমি একটু কথাটা নিয়ে মাহবুবের সাথে যে আমাদের এই যে আমাদের কাছে যারাই আসেন পরামর্শ দিন, তারা কিন্তু আমাদের একটা এক্সপার্ট ওপিনিয়ন বা আমাদের যেহেতু এই সেক্টর আমরা কাজ মাহবুবের কাজ করতেছেন অনেক দিন ধরে, আমি হয়তো বা মাত্র 10-11 বছর, তারপরও প্রতিদিন আমাদের এই জিনিসগুলো ডিল করা লাগছে আমাদের পেশা হিসেবে। সো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা খুব কম সময়ে এই বেস্ট সাজেশন তাদেরকে দিতে পারি। তো যেমন আপনার অ্যাকাউন্টেন্সি কিন্তু আপনি অনলাইনে আপনার নিজের ট্যাক্স রিটার্ন করতে পারেন, বাইরেও এখানে করা যায়। প্রপার্টি ফাইন্যান্সের ক্ষেত্রেও আপনি সরাসরি ব্যাংকে নিতে পারতেছেন। ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনি কিন্তু নিজে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারতেছেন। তারপর প্রফেশনাল কাছে যাওয়ার উদ্দেশ্য হলো আপনার রাইট পরামর্শটা পাওয়া এবং একটি স্মুথলি রান করাটা। সো এক্ষেত্রে আমাদের কাছে যখনই আসে যে কেউ, আমি মাহবুবের সাথে একসাথে বলবো একই সুরে যে প্রথম বোঝার চেষ্টা করি তাদের উদ্দেশ্যটা কি, তাদের সিচুয়েশনটা কি, দেন গাইড দেওয়া আমাদের জন্য সুবিধা হয়। কারণ প্রত্যেক মানুষের সিচুয়েশন ডিফারেন্ট। সকালে যে আসছে, বিকেলে যে আসছে, কালকে যে আসছে এরকম না। আচ্ছা তাহলে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে সাপোজ আমি ট্যাক্স রিডিউস করতে চাই কিংবা আমার ট্যাক্সটাকে আমি একটু ধরে নিলেন আমার কাছে মনে হচ্ছে ইটস লোডেড, সেক্ষেত্রে আমি মাহবুব ভাইয়ের কাছে যাবো না মুস্তাফিজ ভাইয়ের কাছে যাবো? না, ট্যাক্সের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের কাছে আসলে আমরা রেফার করে দেবো। আচ্ছা, আর আমার কাছে আসলে বলে দিব যে না, একজন ভালো মর্গেজ ব্রোকারের কাছে যান। আচ্ছা, ব্রোকার শব্দটা যদিও আমাদের ল্যাঙ্গুয়েজ আসলে খুব নেগেটিভ, মোস্তাফিজকে বহুবার বলছি কথাটা। তার মানে আমরা যখন আমাদের মানি ইনভেস্ট করতে যাব কোথাও প্রপার্টি, সেক্ষেত্রে আমরা মুস্তাফিজ ভাইয়ের কাছে যাব। মুস্তাফিজ ভাই প্লিজ। যে ইসলামিক মর্গেজটা এই দেশে আপনার অনেকটা নতুন, আমি বলবো আগে ছিল কিন্তু খুব বড় আকারে ছিল না, এবং কিছু কিছু ব্যাংক ট্রাই করছে, মেইন স্ট্রিম ব্যাংক, HSBC প্লাস লয়েডস,
তারা সাকসেসফুল করতে পারে না। কারণ আসলে আপনার এখানে যদি ইসলামিক মন মানসিকতার লোকজন না থাকে এবং কমিউনিটি যদি ইনভলভ না থাকে, আপনি বিজনেস টাকা থাকলে বিজনেস করা যায় না, যেটা এইচএসবিসি এবং আরও কয়েকটা ব্যাংক ফেল করছে তারা ইসলামিক মর্গেজ করতে যে। বাট এখন আমাদের কাছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ব্যাংক আছে এবং আরও কয়েকটা ব্যাংক আসতেছে। দিজ আর সেট আপ বাই দ্য মুসলিম পিপল এবং এখানকে এই ব্যাংকগুলো যারা কাজ করতেছে তারাও আপনার মুসলিম। তো এবং তারা আমাদের কাছে আসতেছে এবং আমরা যারা বাংলাদেশি সহ আরও অন্যান্য মুসলিম কান্ট্রির লোকজন আছি, আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি যে না এখন আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হইতেছে। তো আমি বলবো লাস্ট কয়েক বছর ধরে এটা খুব সহজলভ্য হইতেছে এবং আরও কয়েকটা ব্যাংক আসতেছে এবং আমরা যত বেশি ইনভলভ হবো জিনিসগুলো ইজি হবে এবং রিচ করাটা আরও আপনার সহজ হবে। পুরো ইউকেতে আপনার অল্প কয়েকটা ফার্ম শুধুমাত্র আপনার ইসলামিক মর্গেজ নিয়ে কাজ করে, পারমিশন আছে, হ্যাঁ, কারণ আপনার এফসি থেকে পারমিশন নেওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি ইজ ওয়ান অফ দ্য আই থিঙ্ক ফার্স্ট 3 কোম্পানির মধ্যে একটা। আচ্ছা, ইসলামিক মর্গেজ সম্পর্কে জানবো আমি একটু আরেকটু মর্গেজ সম্পর্কে জানতে চাই যে কিভাবে আমি একটা মর্গেজ নিতে চাচ্ছি একটা হাউস, হাউ উড আই স্টার্ট? প্রপার্টি তো আপনার একটা বেসিক নেসেসিটি, তাই না? আপনার খাওয়া দাওয়া বিশাল সমস্যা আমাদের বেঙ্গলি কমিউনিটির জন্য। ঠিক আছে, জীবনে একটা পর্যায়ে আপনার বাসা তো নিজের মতো করে সাজানোর বসক, প্রথম হয়তো আপনি ভাড়া থাকবেন বা একটা সময় যে আপনার অবশ্যই চেষ্টা করবেন যে নিজের একটা বাড়ি হোক। তো এখানে যেহেতু ব্যাংক আছে, ফাইন্যান্স নেওয়া যায়, অ্যাজ লং অ্যাজ ইউ ফলো দ্য প্রসিডিউরস, আপনার ইনকাম আছে, ডিপোজিট দিতে পারতেছেন, এখানে কিন্তু আপনার খুব একটা ডিফিকাল্ট না। ডিফিকাল্ট তখনই হয়ে যায় যদি কেউ আপনার না বুঝে বা আপনার আমি বলবো যে প্রতারকের খপ্পরে পড়ে যদি কেউ ট্রাই করে তার হিস্ট্রিটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু নেক্সট 3 বছর কোনো ক্ষেত্রে 6 বছর পর্যন্ত আপনার ফাইন্যান্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, অনেকের ক্রেডিট হিস্ট্রি নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমি মনে করি যেহেতু এই ধরনের ইনভেস্টমেন্টগুলো লাইফে আপনি হয়তো একটাই করতেছেন, তো ইউ শুড ট্রাই টু অর্গানাইজ এবং প্রপার ভাবে প্ল্যানিং করে আপনার আগানো উচিত। আমি গত কয়েক বছর ধরে আই থিঙ্ক মোর দ্যান 4 ইয়ার্স বিভিন্ন মিডিয়াতে প্রপার্টি বিষয়ক প্লাস মর্গেজ বিষয়ক আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ উই হ্যাভ রিসিভ ভেরি গুড ফিডব্যাক দিয়ে শুধু অনুষ্ঠান দেখেই অনেকে আপনার পুরো প্ল্যানিং করতে পারতেছে এবং তারা নিজেরাই মর্গেজ করতে পারতেছে এবং প্রপার্টি কিনতে পারতেছে। আমাদের কাছে পরে ফিডব্যাক দিতেছে যে শুধু আপনাদের অনুষ্ঠান দেখেই আমরা। তাহলে মর্গেজের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা থাকে হচ্ছে আপনারা প্রপার গাইডেন্সটা দিয়ে থাকেন। আমরা প্রেগন্যান্সি দিতেছি, হ্যাঁ, কারণ যেটা বললাম যে লোন নিতে আপনারা সাহায্য করেন, মানে সেক্ষেত্রে যারা ফাইনান্সিয়াল কনসালটেন্ট আপনারা তো তাদেরকে লোন নেওয়া থেকে শুরু করে একদম মর্গেজ পর্যন্ত আপনারা গাইড করেন আনটিল কমপ্লিশন। তো এখানে অনেকগুলো আপনার বডি থাকে, কনভিন্সিং ফার্ম থাকে, স্টেট এজেন্সি থাকে, সো কোঅর্ডিনেশন পুরোটা আমরা করি এবং আপনার একটা অ্যাপ্লিকেন্টে তার কিন্তু পুরো গাইডেন্স থাকতেছে সে কী ধরনের বাড়ি কিনতে পারতেছে, তার কী ধরনের খরচ হবে, কতদিনের জন্য পাবে, প্রত্যেকের সিচুয়েশন ডিফারেন্ট। যেটা বলতেছিলাম কেউ কতদিন লাগতে পারে, সাপোজ আজ থেকে যদি আমি শুরু করি কতদিন পরে গিয়ে একটা বাসার মর্গেজ আমি নিতে পারবো? যদি আপনার ডকুমেন্টেশন এভরিথিং রাইট থাকে তাহলে তো আপনি যখন অ্যাপ্লিকেশন করতেছেন তার থেকে আমি বলবো 3 to 4 মান্থস এই দেশে লেগে যায়। আচ্ছা, ফ্রম দ্য ডে অফ সাবমিশন অ্যাপ্লিকেশন টু কমপ্লিশন অর গেট দ্য কিজ ইন হ্যান্ড। তো আর পেপার ওয়ার্কসের ক্ষেত্রে আপনার আমি মনে করি যে আপনি অ্যাটলিস্ট 5-6 মাস আগে থেকে আপনার পেপারওয়ার্কসগুলো আপডেট করা উচিত। একটা ছোট উদাহরণ দেই, আপনি যেমন আমরা বাংলাদেশে অনেকে টাকা পাঠাই ট্যাপের মাধ্যমে বা অন্য কোনো, এখন যদি এটা হয় প্রতি মাসে আপনি পাঠাচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট থ্রুতে, আপনার হয়তো বাংলাদেশে এটা নেসেসারি না, আপনি পাঠাচ্ছেন বাপ মাকে আমি ইনকাম করতেছি খরচ পাইতেছি, কিন্তু এটা যদি আমরা প্রতি মাসে দেখি ব্যাংক উইল কনসিডার ইট ইজ আপনার কমিটমেন্ট। কিন্তু আপনি কিন্তু চাইলেই কিন্তু এটা স্টপ করতে পারেন যে আমি পাঠাবো না, ঠিক আছে? সো আমরা যদি প্রতি মাসে দেখি আপনি 200 পাউন্ড পাঠাচ্ছেন, যখন আপনি মর্গেজ অ্যাপ্লিকেশন করবেন আপনার ইনকাম থেকে 200 পাউন্ড বাদ দিয়ে দেখবেন কত পাচ্ছেন। আচ্ছা, এটা আমি জানতাম না। ভেরি ইন্টারেস্টিং। ইভেন আই ডিডন্ট নো দ্যাট। মানে সব ডকুমেন্টস ওরা কিন্তু চেক করে তারপরে কিন্তু ব্যাংক একটা ডিসিশন নেয়। আমরা ফিরবই আলোচনায়। আমি আপনার কাছ থেকে মর্গেজ, বাড়ি কেনা আরো অনেক ইনফরমেশন জানতে চাই, মাহবুব ভাইয়ের কাছ থেকে আরো ট্যাক্স রিলেটেড অনেক প্রবলেমের সলিউশন জানতে চাই। সুপ্রিয় দর্শক, আয়ন বিজনেসে সময় হলো একটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।